রাজনীতিতে একটা কথা আছে, চিরস্থায়ী বন্ধু বলে কিছু হয় না, আবার চিরস্থায়ী শত্রু বলেও কিছু হয় না। যে কারণ থেকে দীর্ঘদিন আপনারা জানেন চীনের সঙ্গে ভারতের আদায় কাজকলায় সম্পর্ক, আর আজ ভারতের পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, রীতিমতো ভারতীয় পণ্য চীনের বাজারে বিকোচ্ছে। শুনতে অবাক লাগছে। যেখানে প্রোডাকশন হাউস নামে পরিচিত এই বিশ্ব বাজারে চীনের প্রোডাক্ট মেড ইন চায়না বললেই আমরা বুঝেই নিই যে এটা নিশ্চয়ই সস্তায় এবং টেকসই। সেই জায়গায় দাঁড়িয়ে মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট কিনছে চীন। আর এই দুঃসময়ে ভারতের পাশে থেকে নতুন করে প্রমাণ করল প্রতিবেশী দেশ চীন আজও ভারতের সঙ্গে সম্পর্ক একটা জায়গায় খারাপ থাকলেও বর্তমানে এই একবিংশ শতকের 2026 সালে ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো এবং মজবুত। বিশ্ব ইতিহাস দীর্ঘদিন কোনো বন্ধু বা কোনো শত্রু এই রকম স্পেসিফিক বিষয় রাখে না, সেটা আমরা সব সময়কার জন্য দেখেছি। একটা সময় যার সঙ্গে ভালো সম্পর্ক, একটা সময় তার সঙ্গে খারাপ সম্পর্ক। আমরা দীর্ঘদিন দেখে এসেছি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একদম কি বাজে রকম সম্পর্ক। তাদের বিমান চলাচল সরাসরি বন্ধ, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ, ইত্যাদি ইত্যাদি। আর সেই বাংলাদেশ আজ পাকিস্তানের সঙ্গে একদম গলায় গলায় ভাব। এমন মনে হচ্ছে যেন কোনো দিন পাকিস্তান এবং ভারত এরা যুদ্ধই করেনি। মনে হচ্ছে যেন এরা বড় ভাই এবং ছোট ভাইয়ের মতো সম্পর্ক। জিও পলিটিক্সে এটাই বাস্তব। চিরস্থায়ী বন্ধু বলে কিছু হয় না, আবার চিরস্থায়ী শত্রু বলেও কিছু হয় না। এখানে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ এবং ভবিষ্যতের পরিকল্পনার উপরে নির্ভর করে কে কতটুকু হাত বাড়িয়ে দেবে সেটাই নির্ভর করে। আমরা যদি আরও একটু বেশি করে বিশ্লেষণ করি তাহলে আরও প্রকাশ হবে। একটা সময় আমেরিকার সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক ছিল, যখন ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক একদম আদায় কচকালায় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের সঙ্গে আজকে কি যুদ্ধ একটা পরিস্থিতি। এই যুদ্ধ পরিস্থিতির পিছনে শুধুমাত্র এই কেনাবেচার রাজনীতি আছে এটা নয়, এর সঙ্গে আমেরিকার জড়িয়ে আছে কে আগামী দিনে এই পৃথিবীর আধিপত্য বজায় রাখতে পারবে। কেননা হিসাব বলছে আমেরিকার আধিপত্যের বাজার প্রায় শেষের দিকে। কেননা ইতিহাস আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, দীর্ঘদিন কিন্তু ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশ অনেক দেশ, এমনকি আমেরিকাকেও তারা প্রধানত করে রেখেছিল, আমেরিকার দাসত্ব করে রেখেছিল এই আমেরিকাকে। যেমনভাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম বহু দেশ যারা ব্রিটিশদের প্রধানত ছিল, ইংল্যান্ডের প্রধানত ছিল, আজকে তাদের কি অবস্থা। আজকে আমেরিকা যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে, সারা বিশ্বে টিকে থাকতে চাইছে, এটা সম্পূর্ণ ভুল। আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করলেই নিশ্চয় বুঝতে পারবেন। দেখুন, আজকে যেভাবে ডলার সারা বিশ্বে আধিপত্য রেখেছে, সেই ডলারকে এগিয়ে যাওয়ার জন্য, ডলারকে ভেঙে দেওয়ার মতো ডি-ডলারাইজেশনের জন্য অনেক দেশ, সর্বপ্রথম যে দেশটার চেষ্টা করেছে সেটা হচ্ছে রাশিয়া। সেই কারণ থেকে রাশিয়ার যে মজুদ ডলার সেটাকে পর্যন্ত ব্যান করেছে। আর এই রাশিয়াকে কেন্দ্র করে ভারত, চীন এই দেশগুলোকে কেন্দ্র করে একটা এরা ব্রিক্স নামে একটা এই পৃথিবীতে মুদ্রা নিয়ে আসছে, অর্থাৎ ডলারের বিকল্প হিসাবে। আপনাদেরকে কিন্তু বুঝতে হবে, আপনারা যখন এই ভিডিওগুলো দেখছেন, বিশ্ব রাজনীতি সম্পর্কে একটু সচেতন হচ্ছেন, ভিতরে অর্থাৎ দেশের ভিতরের রাজনীতি এবং দেশের বাইরের রাজনীতি এটা কিন্তু একরকম নয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশে যতগুলো পলিটিক্যাল রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তারা কিন্তু একটা কথা বারবার বলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দলমত নির্বিশেষে দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা সব সময়কার জন্য দেশের শাসক দল যে থাকে তাকে সাপোর্ট করি। যেমন আমরা দেখেছি
অপারেশন সিঁদুর যখন হয়েছে তখন সর্বদল মিলে ভারতে তারা বলেছিলেন যে আমরা এই লড়াইয়ে অপারেশন সিঁদুরে বা পেহেলগামের যে ঘটনা সম্পূর্ণটাই বাইরের শক্তি এসে যখন ভারতকে আক্রমণ করেছে সামগ্রিক যে রাজনৈতিক দলগুলো আছে সবাই সাপোর্ট করেছে, কিন্তু দেশের ভিতরের রাজনীতিটা কিন্তু তারা চালিয়ে গেছে, এটাই স্বাভাবিক। তাই জিওপলিটিক্স একটু যারা বোঝেন বা দেখছেন বা বুঝতে চাইছেন তাদেরকে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি কি বলতে চাইছেন মোদিজি এই মুহূর্তে যে পজিশনে আছে ঠিক পজিশনে আছে? অবভিয়াসলি আমি ভারতীয় হিসাবে আমি মোদিজিকে 100% সাপোর্ট করি, এখানে 1% কনফিউশন নাই। এখানে যদি কেউ বলে যে আপনি মুসলিম কেন সাপোর্ট করছেন, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের যে ধর্মীয় মেরুকরণের যে জায়গা সেটা দেশের মধ্যে রাজনীতি করতে গেলে করে, কিন্তু যখন সার্বিকভাবে দেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন এই প্রশ্ন উঠবে তখন আমরা কখনো মোদিজির বাইরে কথা বলবো না। কিন্তু আমরা এই কথাটা বলবো যেটা সত্য, অর্থাৎ মোদিজির যদি ভুল হয় অবশ্যই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও সেই জায়গাটা বুঝিয়ে দেব। আমরা বলবো যে আমরা যদি এই অ্যাটাকিং জায়গাটা এই রকমভাবে করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। যেমন আপনারা দেখেছেন 71-এ যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে এবং বাংলাদেশকে ডিভাইডেশন করে দিয়েছে, বাংলাদেশ নতুন একটা রাষ্ট্র জন্ম নিয়েছে, এর পিছনে গভীর একটা সুদীর্ঘ পরিকল্পনা ছিল তৎকালীন কংগ্রেস সরকারের। কেননা সেই সময়তে বুঝতে পেরেছিলেন যে একদিকে পূর্ব পাকিস্তান এবং একদিকে পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ, এই দেশটা যদি একসঙ্গে থাকে তাহলে ভারতকে, যেহেতু পাকিস্তান সবসময়কার জন্য ভারতকে কোনো না কোনো অ্যাগ্রাসন ভূমিকা নিয়েই থাকে, কেননা অপারেশন সিঁদুরের পরেও আমরা দেখেছি কিভাবে ড্রোন হামলা করছে বা এর অপারেশন সিঁদুরের পরেও এই ধরনের কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। এটা তাদের ট্র্যাজেডি। তারা তাদের দেশের একটা মানুষকে একটা সংগঠনকে পুষে রাখে, সেটা আন্তর্জাতিক সিস্টেমে হতে পারে, আমরা সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তারা যে মজুত করে রাখছে, তারা যে অ্যান্টি সোশ্যাল মজুত করে রাখে পাকিস্তান, এই বিষয়ে আমরা কিন্তু 100% সহমত পোষণ করি সবসময়কার জন্য। সেই কারণ থেকে আপনারা দেখেছেন কাশ্মীরে যখন জঙ্গি হানা হয়েছিল সেই সময় তৎকালীন সময়ে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার একজন হাবিলদার ঝন্টু শেখ তিনি সেই আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। তার জন্য আমরা সবসময় শ্রদ্ধা নিবেদন করি। সেখানে জাতি ধর্ম বর্ণ কোনোভাবেই আমরা এই সামরিক শক্তির সঙ্গে মেলাতে চাই না, আগামী দিনে মেলাতেও চাইব না। কিন্তু দেশের বাইরের রাজনীতি যেহেতু আমরা এই মুহূর্তে আলোচনা করছি জিও পলিটিক্স নিয়ে, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে, সেইটাই আপনাদের বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। কাম টু দিস পয়েন্ট, যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি উপস্থাপন করতে এসেছি সেটা হচ্ছে ন্যাটোভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, আমেরিকার সবচাইতে পাওয়ারফুল জায়গা ন্যাটো, তার সেকেন্ড পজিশনে আছে ডলার, তারপরে সুইফট, তারপরে সামরিক বিভিন্ন জায়গাতে ঘাঁটি বিভিন্ন দেশে, শুধুমাত্র আমেরিকার মধ্যেই নয় বিভিন্ন দেশে। এই যে চারটে স্তম্ভ করে রেখেছে, একদম তথাকথিত ভাষায় বলতে গেলে চীনের প্রাচীরের মতো সুদীর্ঘ এলাকা জুড়ে যেভাবে এই গোটা বিশ্বে আমেরিকা বড় লম্বা হাত সামনের দিকে এগিয়ে প্রসারিত করে রেখে দিয়েছে, এটাই হচ্ছে সবচাইতে শক্তি। কিন্তু এই হাত প্রসারিত করে রাখলে তো হবে না, হাত প্রসারিত করতে গেলে তাকে টিকিয়ে রাখতে গেলে খরচা আছে। খরচ হচ্ছে যে পরিমাণে, সেই পরিমাণে বর্তমানে আমেরিকার ইনকাম নেই। ইনকাম কোথায় থেকে হবে? আমেরিকা যে পরিমাণে সামরিক খাতে খরচ করছে, যে পরিমাণে আপনারা দেখছেন বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি বাঁধছে, সেখানে একটা সেই দেশের সেই রাষ্ট্রের তাদেরকে একটা টাকা পয়সা দিতে হয়, যেহেতু তাদেরকেও একটা ডলার রিপ্রেজেন্ট করতে হয়। সেই পজিশন থেকে আমরা কিন্তু লক্ষ্য করে দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার অর্থনৈতিক ক্যাপাসিটি একদম ঢুকছে। আর সবচাইতে এই পজিশনে মুভ করার মতো, অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক করার মতো আমেরিকার হাতে কোনো অপশন নাই। কিন্তু পাশে আরও একটা অপশনাল শক্তি এই পৃথিবীতে উঠছে, তার নাম হচ্ছে ব্রিক্স এবং ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, যেমন আপনারা জানেন
ব্রিক্স অর্থাৎ আপনারা জানেন ব্রাজিল, ব্রিক্সের ব্রাজিল আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে, আবার রিসেন্ট বেশ কয়েকটা দেশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মোটামুটি 11টা দেশ মিলে এই নতুন মুদ্রাটা অর্থাৎ ডলারের পাশাপাশি আরও একটি মুদ্রা এই পৃথিবীর মাটিতে আসছে। এখন ডলার বর্তমানে ডলারাইজেশন করছে কারা? ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশগুলো আছে, ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তারপরে আপনারা এই সহ আরও আরও টোটালি এক কথায় 11টা দেশ আছে। তো আমরা যখন দেখছি যে ভারতকে ট্যারিফ লাগিয়ে লাগিয়ে তাকে ইকোনমি সিস্টেমটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে, রাশিয়ার সঙ্গে একাধিক স্যাংশনের পরে বর্তমানে রাশিয়ার সঙ্গে এমন একটা সম্পর্ক করে রেখেছে, আপনারা দেখছেন যে সব সময়কার জন্য একটা যুদ্ধের মধ্যে তাকে বাঁধিয়ে রাখার জন্য চায়না কিন্তু খুব চাতুরতার সহিত চলছে আমরা দেখতে পাচ্ছি। আর সেই চাতুরতার সহিত চলতে চলতে আমরা দেখেছি চায়নার উপরেও ট্যারিফ লাগিয়েছিল আমেরিকা, স্যাংশন লাগিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে সেগুলো তুলে নিয়েছে। ভারতের উপরে নতুন করে এই স্যাংশন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ট্যারিফের যে মহড়া চলছে, এই ট্যারিফের মহড়া অ্যাকচুয়ালি আমরা সোজা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ট্রাম্পের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে ব্রিক্স এবং ব্রিক্সভুক্ত দেশগুলো তারা বিজনেস করছে, তাদের ইচ্ছে মতো তেল কিনছে, সোনা কিনছে। এই যে আগামী দিনের ডলারাইজেশনের মধ্য দিয়ে আমেরিকার যে সাম্রাজ্যবাদ সেটা একদম সম্পূর্ণভাবে ভেঙে যাবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জায়গাটা বুঝতে পারছে। আর সেই জায়গাটাকে সঠিক জায়গাতে নিয়ে আসার জন্য, অর্থাৎ সেই জায়গাটাকে মেরামতি করার জন্য কখনো ইরানকে মানে হুমকি দিচ্ছে, কখনো আপনারা দেখতে পাচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে। এগুলো একদম প্রাথমিক স্টেজ, আমেরিকার এইগুলো একদম প্রাথমিক স্টেজ। এর চাইতে অনেক অনেক বেশি ওদের করার মতো ক্ষমতা এই মুহূর্তে আছে, কিন্তু করবে কি করবে না সেটা এই মুহূর্তে তারাও ভাবছে যে আমরা যদি এখনই অ্যাটাকিং ভূমিকাতে যাব না আরেকটু সময় নেব। তাই ভাবনা চিন্তাটা যেমন বিভিন্ন দেশের বিভিন্ন রকম হয়, আপনার ভাবনা চিন্তা যেমন আপনি ভাবছেন, যেমন আপনার সংসার নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন, কিভাবে পরিকল্পনা করবেন, এরকম যেমন ভাবছেন, ঠিক একটা দেশ চালাতে গেলে তারও একটা ভাবনা চিন্তা আছে। কিন্তু ভারতবর্ষ সবসময়কার জন্য চিন্তা ভাবনা করে একদম শীতল ঠান্ডা মাথায়, সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। এবং সেই ভারতের দেখানো পথেই চায়নাও কিন্তু খুব ঠান্ডা মাথায় কারোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে চাইছে না। তারা সামরিক শক্তিতে যেমন এগিয়ে যেতে চাইছে, ঠিক সেরকমভাবে তারা সোনার যে প্রাচুর্য, সেই প্রাচুর্যর পাহাড়টা অনেক বেশি করতে চাইছে। অনুরূপভাবে আমরা দেখছি রাশিয়াকে যেমন একটা বৃহৎ শক্তিশালী দেশ, কিন্তু সামান্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে আজকে রাশিয়াকে দামিয়ে রেখেছে। যদিও রাশিয়ার এতে কিছুই আসে যায় না, তবুও একটা জিনিস, একটা দেশের সঙ্গে যখন বাংলাদেশ বা ভারতের সঙ্গে যদি যুদ্ধ লেগে যায়, বা ধরে নেন পাকিস্তানের সঙ্গে ভারতের যদি একটা যুদ্ধ লেগে থাকে, তাহলে ভারত যতই শক্তিশালী হোক না কেন অন্য একটা দেশের সম্পর্কে ভাবনা চিন্তা বা থিঙ্কিং বা তার সামরিক শক্তি দিয়ে প্রভাব বিস্তার করতে পারবে না। সেই একই জায়গাটাকে কাজে লাগিয়ে আজকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই যুদ্ধ খেলাটা লাগিয়ে রেখেছে একদম সুকৌশলে আমেরিকা। আর ব্রিক্সভুক্ত দেশগুলো যাতে তারা নতুন করে পরিকল্পনা না করতে পারে, অর্থাৎ রাশিয়াই তো এখানে মধ্যস্থতা করার মতো, রাশিয়া এবং চীন, ভারত এখানে সবচাইতে বেশি অর্থনৈতিক দিক থেকে বলুন, সবচাইতে বেশি করে যদি বলেন যে তাদের সামরিক শক্তি বা ভারতের যেরকম আজকের দিনে যে ম্যান পাওয়ার এবং চায়নার যে ম্যান পাওয়ার, এবং ম্যান পাওয়ার বলতে গেলে যে মার্কেট, ভারতে যে প্রায় 150 কোটি এবং চায়নাতে যে প্রায় 150 কোটি, অর্থাৎ সারা পৃথিবীতে যে 300 কোটি জনগণের যে একটা বৃহৎ দেশ, সেই দেশ নিয়ে
দেশের মানুষের খাবার এবং সেই খাবার কিছুটা দেশের মধ্যে উৎপন্ন হয়, কিছুটা বাইরে থেকে আমদানি করতে হয়। শুধুমাত্র খাবার নয়, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সামরিক শক্তি সঞ্চয় করা, অনেক। একটা দেশ চালাতে গেলে শুধুমাত্র ওই মানতে হবে, দাবি দিতে হবে, কেন না দিলে রাস্তা অবরোধ ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে গেলে আন্তর্জাতিক জায়গা থেকে বুঝতে হবে, যেটা নরেন্দ্র মোদীজি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন যে এই মুহূর্তে যদি আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সম্পর্কে কথা বলতে যাই, তাহলে আমেরিকা আমাকে গলা টিপে ধরতে পারে। চায়নাও দেখছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাকে ধরতে পারে। কেননা এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে রাশিয়াকে এতদিন ধরে যেরকমভাবে একদম গলায় হাত দিয়ে ধরে আছি আমি, ঠিক অনুরূপভাবে বাকি যে জনসংখ্যার নিরিখে শক্তিশালী দেশ যে দুটো, এই দুটোর মধ্যে যদি আমি একটাকে ধরতে পারি আর আমার দেশের পণ্য যদি সেই দেশের মধ্যে জোর করে পুশ করাতে পারি, তাহলে আমার অর্থনৈতিক ক্যাপাসিটি আরও প্রবল হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে যে দেশের জনসংখ্যা যত বেশি, সেই দেশের পেট্রোল বিক্রি বেশি হবে, সোনা বিক্রি বেশি হবে, সামরিক শক্তিতে তারা সহযোগিতা করতে চাইলে সেখানে আমরা অস্ত্রশস্ত্র বিক্রি করতে পারবো পরবর্তীতে। এই জায়গাটাকে সবসময়কার জন্য আমেরিকার প্রেসিডেন্ট খুব গুরুত্ব সহকারে দেখেছে। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনার কথাগুলো ঠিক আছে, মেনেই নিলাম, তাহলে ভেনেজুয়েলা তো এই ব্রিক্সের অংশ নয়, ইরান তো ব্রিক্সের অংশ নয়। ব্রিক্সের অংশ নয়, কিন্তু ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশগুলো আছে এই দেশগুলোর সঙ্গে তারা বন্ধু, এবং আগামী দিনে প্রায় 40টা দেশ, পৃথিবীর 40টা দেশ যৌথভাবে এই ব্রিক্সের আওতায় আসতে চাইছে। আর আগামী দিনে এই ব্রিক্সের আওতায় এসে যদি ন্যাটো সিস্টেমে যদি এরা একটা সংগঠন তৈরি করে ফেলতে পারে, তাহলে আগামী দিনে আমেরিকার সাম্রাজ্য একদম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই আশঙ্কাতেই রাতের ঘুম উড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। আপনারা ভাবছেন যে ইরানকে হয়তোবা দুটো মিসাইল মেরে দেবে, ইরান শান্ত হয়ে যাবে, এইরকমভাবে তো জিও পলিটিক্স হয় না। আমেরিকাও ভাবছে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি ইরানকে যদি আমি ধ্বংসের সম্মুখীন করি, তো ইরানের তো পিছনের দিকে তাকিয়ে দেখার কোনো কিছু নেই। এই মুহূর্তে যদি আমি চায়নাকে যদি কিছু বলি বা ভারতকে কিছু যদি বলি, তাহলে ভারতের ভাববার কোনো কিছু আছে বা ভারতের সঙ্গে কেউ আসতে পারে, কিন্তু ইরানের পিছনে কেউ নেই। অতএব ইরান যদি আগামী দিন, বিগত দিনে আপনারা দেখেছেন যেভাবে কাতারের যে সামরিক ঘাঁটি বেঁধে রেখেছিল আমেরিকা, সেই সামরিক ঘাঁটির উপরে কীভাবে মিসাইল একদম বিস্ফোরণ ঘটিয়ে সেই সামরিক ঘাঁটি একদম ভেঙে তছনছ করে দিয়েছে। তাই আমেরিকার প্রেসিডেন্ট যেগুলো করছে সেগুলো দেশের এবং সাম্রাজ্যবাদের জন্য তিনি ঠিকই করছেন, কিন্তু একক আধিপত্য এই পৃথিবীতে যুগে যুগে ধ্বংস হয়েছে। সেটা যে কোনো লেভেল হতে পারে, সেই লেভেল ক্রস করলেই সেটা শেষ হয়ে যায়। যেমন আমরা ব্রিটিশ পিরিয়ড দেখেছি, যেমন আমরা দেখেছি কিভাবে পারস্য সাম্রাজ্য, অর্থাৎ যেটা ইরান বর্তমানে, সেই ইরানও কিন্তু একসময় গোটা বিশ্বে দাপিয়ে বেড়েছে তাদের থিঙ্কিং, তাদের চিন্তাভাবনা দিয়ে, তাদের দেশের তেল ইত্যাদি ইত্যাদি দিয়ে। তার আগে যদি আমরা যদি দেখি সামন্ততন্ত্র, বা আমরা যদি এই গোত্রের মধ্যে চলে যাই, সেগুলোও কিন্তু ভেঙে শেষ হয়ে আজকের দিনে এই জায়গায় এসেছে। অর্থাৎ সমাজতন্ত্র যেরকমভাবে মানুষকে আশা জায়গায় সার্বিকভাবে সমান অধিকার দেওয়ার, সেই সমান অধিকার দেওয়াকে সবচাইতে বেশি বিপজ্জনক এবং সবচাইতে বেশি ভয়ানক মনে করে আমেরিকার সাম্রাজ্যবাদ। আর এই আমেরিকার সাম্রাজ্যবাদ সব আগামী দিনে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ধ্বংস অনিবার্য, এখানে কেউ এদেরকে ধরে রাখতে পারবে না। যে কারণ থেকে আজকে ব্রিক্স শক্তিশালী হচ্ছে। আর ইরানের এই যে যুদ্ধ করব না, যদি ইরানের উপরে অ্যাটাক করে তাতেও আমেরিকার বিপদ, আবার যদি অ্যাটাক না করে এই মুহূর্তে এই অবস্থায় ছেড়ে দেয় তাতেও আমেরিকার বিপদ। অর্থাৎ আমেরিকার সাম্রাজ্যের পতন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা মানে যে আগামীকালকে সাম্রাজ্যের পতন হয়ে যাবে এমনটি কিন্তু নয়। আমেরিকার এখনও পর্যন্ত যে পাওয়ার আছে, আমি এর আগেই বলেছি যে আমেরিকার এখনও পর্যন্ত যে পাওয়ার আছে তাতে যে কোনো সময়তেই যে কোনো দেশের অ্যাটাক করতে পারে। সেটা আমরা ভেনেজুয়েলা বলি না কেন, ইরানকে বলি না কেন, এটা যে কোনো সময়তেই তারা করতে পারে। কিন্তু
ফিডব্যাকটা যেটা পাবে সেটাকে সামাল দেওয়ার মতো কন্ডিশন আমেরিকা দিন দিন হারিয়ে ফেলছে, যে কারণে ইরানকে মারবো বলেও ইরানকে মারতে পারছে না। আগামী হয়তো 20-25 বছরের মধ্যে এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী যদি দেশ থাকে সেটা হবে চীন, এবং চীনের সঙ্গে সঙ্গে ভারতও একদম স্বমহিমায় সামনে এগিয়ে যাবে। গোটা পৃথিবীতে আপনারা যারা দেখতে পাচ্ছেন রুপি ডলার এতটা ডিস্ট্যান্ট, এতটা ডিফারেন্স, কেন রুপি পড়ে যাচ্ছে, ডলার কেন এগিয়ে যাচ্ছে, এই সব বিষয়গুলো আর 20 থেকে 25 বছর অপেক্ষা করুন, তাহলে ব্রিক্স মার্কেটে আসলেই আগামী দিনে আমেরিকার সাম্রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে, ভেঙে তছনছ হয়ে যাবে। তার সঙ্গে আর একটা জিনিসও বলছি, আজকে হঠাৎ করে স্বর্ণের দাম যেভাবে বেড়ে গেছে, যে পর্যায়ে চলে গেছে, সেখান থেকে বেরিয়ে আসা কি সম্ভব? কেন হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে গেল, এটা কিন্তু বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যখন, আন্তর্জাতিক পলিটিক্স সম্পর্কে আমরা জিও পলিটিক্স নিয়ে যখন কথা বলি, তখন আপনাকে কিন্তু সচেতন হতে হবে। আজকে স্বর্ণের দামটা বেড়ে গেছে মানে এলাকাতে মেয়েরা স্বর্ণ বেশি কিনছে, তাদের স্বর্ণের চাহিদা বেড়ে গেছে, তার জন্য যে বেড়ে যাচ্ছে বলে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়। স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে স্বর্ণ বেশি করে কিনে মজুত করে রাখছে। স্বর্ণের একটা লিমিট আছে, সেই লিমিট তার চাইতে বেশি মানুষের মধ্যে চাহিদা। কাদের? না তো ভারত তার রিজার্ভ ব্যাংক আছে, সেখানে স্বর্ণ মজুত করে রাখে, এবং চায়নাও, প্রত্যেকটা দেশের এরকম রিজার্ভ ব্যাংক আছে, স্বর্ণেরও তাদের একটা ভোল্ট আছে, এবং সেই স্বর্ণ মজুত করতে করতে আগামী দিনে তারা বুঝতে পারছে যে যে প্রতিশ্রুতি দিয়ে আজকে গোটা পৃথিবীর দাদা হয়েছে এই ট্রাম্পের সরকারের তথা আমেরিকার ডলার, সেই ডলার কিন্তু একটা সময় এসেছিল যে ডলার ইজ ইকুয়াল টু স্বর্ণ, গোল্ড, ডলার ইজ ইকুয়াল টু গোল্ড। আজকের দিনে দাঁড়িয়ে যদি ব্রিক্স যদি বলতে পারে ব্রিক্স ইজ ইকুয়াল টু গোল্ড, তাহলে কিন্তু গেম সম্পূর্ণ ঘুরে যেতে পারে। আর এই স্বর্ণের হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার পিছনে আমেরিকা সম্পূর্ণভাবে দায়ী, কেননা তারা বুঝতে পারছে যদি স্বর্ণ বেশি করে মজুত করে ফেলে ব্রিক্সভুক্ত দেশগুলো, আগামী দিনে স্বর্ণ ইজ ইকুয়াল টু ব্রিক্স যদি হয়, তাহলে আমার এই ডলার একটা কাগজ মাত্র, কাগজে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, এই ব্রিক্সের আওতায় আসতে চাইছে সৌদি আরব, দুবাই, এইরকম, মানে এক কথায় পৃথিবীর যারা আগামী দিনে নির্ণায়ক ভূমিকা নেবে, তারা কিন্তু বুঝতে পারছে যে আমেরিকার সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আমরা আলটিমেট একটা যেটা তৈরি হচ্ছে, যেটা ব্রিক্স আগামী দিনের আশা এবং ভরসা হতে চলেছে, তাই আমেরিকা বেছে বেছে দেখছে কোন দেশগুলো এই ব্রিক্সের সঙ্গে সম্পর্ক রাখছে, ব্রিক্সের দেশগুলো সঙ্গে সম্পর্ক রাখছে, ব্যবসা করছে, তেল কেনাবেচা করছে, স্বর্ণ কেনাবেচা করছে, তাদেরকে বিভিন্ন রকমের ট্যারিফের ঝামেলায় ফেলে রাখো, তাদেরকে সরাসরি একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ লাগিয়ে রাখো। এই তাদের পলিটিক্স, আমেরিকার পলিটিক্স। এই আমেরিকার পলিটিক্সে পড়তে চাইছে না ভারত। ভারত খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগামী দিনে ভারত যে সবচাইতে শক্তিশালী দেশে পরিণত হবে সেটা আমরা বলতেই পারি। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র আমেরিকা যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে তেলের খনি দখল করার জন্য, বা ইরানের সঙ্গে যেভাবে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা শুধুমাত্র আমেরিকার ডলারকে বাঁচিয়ে রাখার জন্য, আমেরিকার আধিপত্যকে বাঁচিয়ে রাখার জন্য। কেননা আমেরিকা বুঝতে পারছে আমেরিকার আধিপত্যর দিন শেষ হয়ে আসছে, আমেরিকা আর বেশি দিন এই পৃথিবীতে দাদা হয়ে থাকতে পারবে না। নতুন দাদার আবির্ভাব হয়েছে ব্রিক্স, তাই ব্রিক্সকে যেভাবেই হোক হত্যা করতে হবে, যেভাবেই হোক শেষ করতে হবে। তাই শেষ করার একদম পাগলের মতো তিনি দৌড়াদৌড়ি শুরু করেছেন, জানি না শেষ পর্যন্ত নিজেই শেষ না হয়ে যায়। তবে বিশেষজ্ঞ মহলের দাবি আমেরিকার এই সাম্রাজ্যবাদ খুব বেশি দিন টিকে থাকতে পারবে না, হয়তোবা
অদূরেই আমেরিকার সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে যাবে, আর আগামীর রাজত্ব করবে ব্রিক্সভুক্ত দেশগুলো, আর ট্রাম্পের ন্যাটো ভেঙে ছারখার হয়ে যাবে। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাবে না এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে জিও পলিটিক্সের আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আপনারা থটস অফ সানারুলকে সাবস্ক্রাইব করে দেবেন।